তখন বর্ষাকাল, আষাঢ় মাসের শেষ সপ্তাহ। আকাশ গমগম করছে। আমি আর আমার বন্ধু সুকেশ দুজনে চলেছি আমার মাসির বাড়ি বহুদিন পর। মাসির নাম সুহাসিনী, বয়স 60-এর ঘরে। আমি প্রায় 10 বছর পরে যাচ্ছি তার বাড়ি। একটা আলাদা রোমাঞ্চ কাজ করছিল মনে। আরে অরুণ, তুই বলেছিলি এই যাত্রাটা আনন্দময় হবে। আমি বুঝিনি আনন্দের মানে কাদা, কাঁপুনি আর প্যাঁচ প্যাঁচে রাস্তা। একটানা কাঁপছে এই গরুর গাড়ি। আমার তো কোমরটাও বোধহয় খুলে যাবে রে। শুধু কাদা মাখা ধান ক্ষেত, হু হু করে বইছে বাতাস, আর কে জানে সেই পেছনের ঝোপের মধ্যে কি লুকিয়ে আছে। এই রে অরুণ, এই পথ দিয়ে কি মাঝরাতে লোকজন যাতায়াত করে নাকি? আমার তো মনে হচ্ছে কেউ দেখলেই রাস্তা এড়িয়ে চলে। এই বাতাসটা কেমন ঠান্ডা লাগছে না অরুণ? মনে হচ্ছে যেন কেউ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। কোনো কিছুই তো দেখা যাচ্ছে না ঠিক করে, সব ধূসর, সব গুমোট। তোর মাসি তো বড্ড দূরে থাকে রে। এত ভিতর গ্রামে কে থাকে আজকাল? মোবাইলের নেটওয়ার্কও নাই, ট্রেন চলে না, গাড়ি যায় না, গরুর গাড়ি দিয়ে মাসি ভিজিট। বাহ! আমরা গরুর গাড়িতে করে যাচ্ছি। রাস্তাটা কাঁচা, দুধারে ধান ক্ষেত, গরুর গাড়ির ওপর ছাউনি দেওয়া, বৃষ্টির ছাট থেকে বাঁচার ব্যবস্থা। সন্ধ্যা প্রায় নেমে এসেছে। গাড়ির কাঁপুনির সাথে সাথে এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল। আচ্ছা শোন, তোদের গ্রামে এখনো কি পুরনো সেই সব বিশ্বাস আছে? মানে ভূত টুত, জিন টিন? ভাবিস না রে আমি কেমন ভয় পাচ্ছি। আমি তো সাহসী লোক, কিন্তু দোস্ত, যদি সত্যিই কিছু থাকে আমি কিন্তু দৌড়ে পালাবো। তোকে ছাড়বো না, তোকে নিয়েই পালাবো। তবু তোকে নিয়ে এসেছি বলেই এসেছি, নইলে আমি এখন বিছানায় বসে গরম চায়ের কাপ হাতে সিনেমা দেখতাম। এখন এখানে বসে বসে ভূতের কল্পনায় ভিজছি। সঙ্গে নিয়ে এসেছি এক প্যাকেট গরম গরম আলুর চপ। তাজা না হলেও যাত্রায় মন্দ লাগছে না। সুকেশ একটু ভীতু প্রকৃতির। আমি যতই ভূতের গল্প বলতে থাকি ও ততই বিরক্ত হয়। আর বলিস না তো এসব। সন্ধেবেলা এমন গা ছমছমে গল্প শুনে ঘুম হারাম হয়ে যাবে। আমি হেসে বললাম, ভয় পেলি নাকি রে? ভূত তো ভয় পেলে তবেই ধরা দেয়। গরুর গাড়োয়ান, নাম ছিল বলরাম, বেশ কথা কাতর মানুষ। তিনি হেসে বলে উঠলেন, আরে বাবুরা, ভূতের কথা বলছেন বুঝি? এই রাস্তাতেই তো বছর কয়েক আগে এক বউকে নাকি পুড়িয়ে মারা হয়েছিল। তারপরে মাঝরাতে কাঁদতে শোনা যেত। চুপ করুন গো বলরামদা, ভয় লাগছে আমার। আমরা তিনজনেই হেসে উঠলাম। বৃষ্টি মাঝে মাঝে ঝিরঝির করে পড়ছে, বাতাসে কাঁপছে তাল পাতার ছাউনি। আর তখনই ঘটল বিপত্তি। হঠাৎ গাড়ির বাঁ দিকের চাকা ভেঙে গেল। একটা ঝাঁকুনির সঙ্গে গাড়ি থেমে গেল। বলরাম গাড়ি নামিয়ে দেখে বলল, ওগো মা, চাকা তো একেবারে ভেঙে গেছে। এই বৃষ্টির মধ্যে এখন ঠিক করা যাবে না বাবু। সকাল না হলে কিছুই করা যাবে না। তাহলে কি এই কাদামাটি জঙ্গলের মধ্যে রাত কাটাতে হবে? এই গাড়ির ছাউনিতেই থাকলে নিরাপদে থাকবেন বাবুরা, আমি তো আছি। কিন্তু আমি ভাবলাম, এই ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় সারা রাত কাটানো যায়, বরং আশপাশে যদি কোনো বাড়ি পাওয়া যায় তবে সেখানেই একটু আশ্রয় নেওয়া ভালো। আচ্ছা শোনো, তোমরা এখানেই থাকো, আমি বরং চারপাশটা একটু ঘুরে দেখি। যদি কোনো বাড়িঘর দেখতে পাই তবে বলে কয়ে যদি আজকের রাতটুকু থাকতে পারা যেত তাহলে বেশ ভালোই হবে। তোর যেখানে যেতে মনে চায় যা ভাই, আমি এখান থেকে একটুও নড়ব না। যত কষ্টই হোক আমি এই গরুর গাড়িতেই থাকব। তাছাড়া বলরামদা ও তো আছেই, তাকে রেখে আমি যেতে পারবো না। আচ্ছা সে যান বাবু, তবে অচেনা জায়গা, একটু সাবধানে থাকবেন,
কেমন? বলরাম আর সুকেশ গাড়িতেই রাত কাটানোর সিদ্ধান্ত নিলেও আমি কিন্তু আর দেরি করলাম না। আমি একটা টর্চ নিয়ে রওনা দিলাম। রাত প্রায় গাঢ় হয়ে এসেছে। চারপাশে ঝিঁঝি পোকার ডাক, মাঝে মাঝে দূরে মেঘের গর্জন, সব মিলিয়ে এক ভয়াল পরিবেশ। কি অন্ধকার রে বাবা, তার মধ্যে আবার বৃষ্টি। চারপাশে শুধু ঘন জঙ্গল আর বড় বড় গাছ। জনমানবের কোনো অস্তিত্ব চোখে পড়ছে না। একা একা একটা পথ এসে ভুল করিনি তো? চারপাশে শুধু ঘন জঙ্গল আর বড় বড় গাছ। এতক্ষণ হলো হাঁটছি, আশেপাশে একটা লোকও চোখে পড়ল না, একটা কুকুরের ছায়াও না। কি বিপদে পড়লাম বাবা, রাস্তা ভুল করে এলাম নাকি? চারদিকে তাকিয়ে দেখি, অন্ধকারে কিছুই দেখা যায় না। হঠাৎ দেখলাম দূর থেকে একজন পথচারী আসছে। এই যে ভাই, 1 মিনিট, একটু দাঁড়ান। হ্যাঁ, কে আপনি এমন রাতে এখানে? ওই আমাদের গরুর গাড়িটির চাকা হঠাৎ বিগড়েছে। একে তো বৃষ্টি, তার উপরে রাত, ঠান্ডাও বেশ লাগছে। অগত্য বের হলাম কোনো আশ্রয়ের খোঁজে। সহজ কথায় একটা বাড়িঘর খুঁজছে। এদিকে কোনো গ্রাম বা মানুষজন আছে? বাড়িঘর? আপনি হয়তো জায়গাটা ঠিক চেনেন না। এখানে চারদিকে শুধু জঙ্গল, লোকালয় তো ঘণ্টাখানেকের পথ, তার উপর এত রাতে কে আপনাকে আশ্রয় দেবে বলুন? মানে এই চারদিকে কিছুই নেই? কিছুই না। গরুর গাড়ি করে যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান, ভালো হয়। বলেই লোকটা হন হন করে চলে যায়। পেছন ফিরে তাকায় না। আমি দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। চারপাশে হাওয়া বইছে, গাছের পাতা নড়ে ওঠে, ঝিঝি পোকার আওয়াজ যেন আর একটু জোরে শোনা যাচ্ছে। আহারে, এখন আবার সেই গাড়ির দিকে ফিরতে হবে। পথও ভালো মনে নেই, না জানি কোন দিকে যাই। হঠাৎ চোখে পড়ে জঙ্গলের দিকে একটা মৃদু আলো জ্বলছে। দূর থেকে তা ক্ষীণ মনে হলেও স্পষ্ট আলোর ঝলকানি দেখা যাচ্ছে। ওইটা আলো সত্যি কি? ভুল দেখছি না তো? আহা, বাঁচা গেল, অন্তত কিছু একটা তো পাওয়া গেল। কি অদ্ভুত ব্যাপার রে বাবা। লোকটি বলল যে এদিকে কেউ থাকেই না, আর তার মধ্যেই জ্বলন্ত একটা বাড়ি, তার উপরে আবার দোতলা। পুরনো হলে একবারে থাকার অযোগ্য তো নয়। আসলে পথের লোকের কথায় বিশ্বাস করা আর না করা একই কথা। এদেশের মানুষ কবে ভালো হবে তা কে জানে। এসবই ভাবছি আর কি। আমি দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। চারপাশে হাওয়া বইছে, গাছের পাতা নড়ে ওঠে, ঝিঝি পোকার আওয়াজ যেন আরেকটু জোরে শোনা যাচ্ছে। আমি অবাক হয়ে দেখছিলাম বাড়িটিকে। অনেক পুরনো দোতলা বাড়ি, চারপাশে ঝোপ জঙ্গল। বাড়িটি এতটাই পুরনো যে যে কোনো সময় হয়তো ধসে পড়বে বলে মনে হয়। শ্যাওলা জমে আছে বাড়িটির সমগ্র দেয়ালে, আগাছাও জন্মেছে কোথাও কোথাও। পাশে একটা গাছ, তাও আবার মরা। গাছটির অবস্থাও প্রায় বাড়িটির মতো। আমি দাঁড়িয়ে আছি একটু দূরে কদম গাছটির তলায়। কদম ফুলের ঘ্রাণ, সেই সাথে বৃষ্টি আর আলো আধারি পরিবেশে যেন একটা মায়াবী আলো ছায়া খেলা করছে চারপাশ জুড়ে। মনে মনে ভাবলাম বাড়িটির ভেতরে যাওয়া যাক। যেহেতু আলো জ্বলছে, কেউ না কেউ তো থাকবেই। আগে তো যাই, তারপর যা হবে সে পরে দেখা যাবে। গায়ে শ্যাওলা জমে আছে, জানালার কপাট ভাঙা, যেন অনেক বছর কেউ থাকেনি। সাহস করে এগিয়ে গিয়ে দরজায় ধাক্কা দিলাম। একটু পর ধীরে ধীরে দরজাটা খুলল এক বুড়ি। মুখে অদ্ভুত শান্তি, কিন্তু চোখে যেন দীর্ঘশ্বাস জমে আছে। কে বাবা তুমি? আমার নাম অরুণ। রাস্তার পাশে আমাদের গরুর গাড়ি ভেঙে গেছে, বৃষ্টি হচ্ছে, এক রাতের আশ্রয়ের দরকার ছিল। ও আচ্ছা, বুঝেছি। তোমাকে আর কথা বলতে হবে না। আসো বাবা, ভেতরে এসো। বাড়িটিকে বাইরে থেকে দেখে যা মনে হয়েছিল, ভেতরটা তো সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ ঘর পরিপাটি সাজানো গোছানো, কোথাও কোনো ময়লা আবর্জনা নেই, একেবারে এলাহি ব্যাপার। যাক বাবা, অবশেষে বাঁচা গেল। সুকেশ আর গাড়োয়ান ব্যাটা এখন কি করছে কে জানে।
ওপরের ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি একে তো বুড়ো মানুষ, তারপর কত রাত যে ঘুমোইনি তা কে জানে। আমি একটু ঘুমোবো। যাও বাছা, যাও, তোমার জন্য ওপরের ঘরে সব রাখা আছে, সেখানে গিয়ে আরাম করে ঘুমোও দেখি। এখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না। আর একটা কথা, রাতে আমাকে আর ডাকতে হবে না। আমার একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না। যাই দেখি ওপরের ঘরে। কি আরাম, কি আরাম। ভেতরে গিয়ে দেখি ঘরটা অদ্ভুতভাবে পরিষ্কার। টেবিলে সাজানো অনেক খাবার, লুচি, সবজি, সন্দেশ। আমি অবাক হয়ে ভাবছিলাম, এটা কি আমার জন্যই রাখা? পাকে পড়ে বৃষ্টিতে ভিজে আর মশার কামড় খেয়ে রাত পার করো। আর কি করবে তোমরা? একটু নড়ে ঘাস খেতে যারা শেখেনি তাদের কপালে ওই তো হবে। কি আরাম, কি আরাম। হঠাৎ পিছন থেকে এক মিষ্টি মেয়েলি কণ্ঠ শুনি। এত অবাক হচ্ছেন কেন? আসুন, খেতে বসুন। চমকে পিছনে তাকিয়ে দেখি এক যুবতী মেয়ে, পরনে লাল বেনারসি, কপালে বড় সিঁদুরের টিপ। চেহারায় শান্ত কিন্তু অদ্ভুত এক বিষণ্ণতা। আপনি এখানে থাকেন? হ্যাঁ, এই বাড়ির বউ ছিলাম এক সময়। এক সময় মানে? ঠিক বুঝলাম না। বউটি কিছুক্ষণ চুপ থেকে বলল, চলুন খেতে বসুন, অনেক রাত হয়েছে যে। আমি ওর সঙ্গে কথা বলছিলাম। বলল তার নাম পূর্ণিমা। কথা বলতে বলতে আমরা টেবিলে বসে পড়লাম। আমি খাচ্ছি, কিন্তু সে শুধু তাকিয়ে আছে। আপনি খেলেন না? আমি খাই না, আমি শুধু গল্প বলি, শুনবেন? তারপর ও বলতে শুরু করলো এক লোমহর্ষক গল্প। এক বৌমা ছিল এই বাড়িতে, আর ছিল তার জল্লাদ শাশুড়ি, নাম ফুলেন দেবী। পূর্ণিমাকে তার শাশুড়ি মোটেই পছন্দ করত না। পূর্ণিমা নামক বউটির স্বামী থাকত বিলেতে। পূর্ণিমাকে সে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু বউ হিসাবে তার শাশুড়ি ফুলেন দেবী তিনি কখনোই তাকে মেনে নিতে পারেননি। আর সেই বোঝা আর না বোঝার সূত্র ধরেই কারণে অকারণে মাঝে মধ্যে বউ শাশুড়ির মধ্যে নানা ঝগড়াবিবাদ হতো। তারপর যা হবার তাই হলো। এই বলে বউটি একবার থামল। তারপর কি হলো? এই বাড়িতে একজন কাজের লোক ছিল, তার নাম ছিল রুদ্র। সে অনেক ভালো ছিল, কিন্তু বউ শাশুড়ির মূল্য হিসাবে সেই রুদ্রকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এই বাড়ি থেকে। বলা হয় তার সাথে নাকি পূর্ণিমার অবৈধ সম্পর্ক চলছে। অন্যদিকে ফুলেন দেবী ও তার হিংসা প্রতিহিংসার ফল হিসাবে একদিন রুদ্র ও পূর্ণিমার সাথে অবৈধ সম্পর্কে মিথ্যে অপবাদে শাস্তি দেওয়ার নামে পূর্ণিমাকে এই ঘরটিতেই জীবন্ত পুড়িয়ে মারে। মেয়েটি অনেক কাঁদে, অনেক চেষ্টা করে বের হতে, কিন্তু কেউ রক্ষা করতে আসেনি। সে মারা যায়, কিন্তু তার আত্মা রয়ে যায় এই বাড়িতে। আমার গলা শুকিয়ে এলো, চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। হঠাৎ করে ঘরে থাকা হারিকেনটার আলো যেন নিষ্প্রভ হয়ে এলো। আমি ভীত গলায় বললাম, আপনি কি সেই পূর্ণিমা? ওর মুখে এক বীভৎস হাসি ফুটে উঠল। হঠাৎ পুরো মুখটা বিকৃত হয়ে গেল, মুখ গলে পড়ছে, চুল উঠছে, চোখ লাল আগুনের মতো জ্বলছে। পূর্ণিমা ভীষণভাবে গজরাতে লাগলো। হ্যাঁ, আমি সেই পূর্ণিমা। আমি যেহেতু শান্তিতে বাঁচতে পারিনি, তাই কাউকেই আমি শান্তি দেব না। আমি আমার সেই জল্লাদ শাশুড়িকে মেরেছি, এই এলাকার সকলকে মেরেছি। আজ তোকেও রেহাই দেব না, তোকেও আমি মেরে ফেলবো। আমি ভীষণ ভয় কাঁপতে লাগলাম। আমি চিৎকার করে উঠে দাঁড়ালাম, বাঁচাও, আমাকে বাঁচাও,
কে কোথায় আছো, আমাকে বাঁচাও। কিন্তু আমার কথা যেন মুখেই রয়ে গেল। আমার সারা দেহ অবশ হয়ে এলো। 2 পা যেন কে শক্ত করে ধরে রেখেছে মেঝের সাথে। ভয়ে আর উৎকণ্ঠায় আমার দম বন্ধ হয়ে গেল। ঘরের কোণেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলাম আমি। চোখ খুলে দেখি আমি একটা জঙ্গলের পাশে পড়ে আছি। পাখির ডাক, সূর্যের আলো। সকাল হয়ে গেছে। আমি কোনো মতে উঠে দাঁড়ালাম। সাথে সাথে আমার মনে পড়ে গেল গত রাতের সব কিছুই। সঙ্গে সঙ্গে ভয় আমার গলা শুকিয়ে এলো, কিন্তু পরক্ষণে বহু কষ্টে নিজেকে সামলে নিলাম। মনে মনে ভাবলাম, আমার কথা কেউ বিশ্বাস করবে না। কেউ বিশ্বাস করবে না যে গত রাতে আমার সাথে ঠিক কি ঘটেছিল। এ কথা শুনে নিশ্চয়ই সকলে আমাকে পাগল বলবে। আমি হাঁটতে শুরু করলাম। আমি ছুটে গিয়ে দেখি বলরাম গাড়ির চাকা ঠিক করে ফেলেছে। সুকেশ দুশ্চিন্তা নিয়ে বলল, কোথায় ছিলি রে এতক্ষণ? কই, কিছু হয়নি তো, আমি একদম ঠিক আছি। শুধু এক দীর্ঘ শ্বাস ফেললাম। চল মাসির বাড়ি যাই। আমরা আবার চলতে শুরু করি। ততক্ষণে দৃষ্টি থেমে গেছে। আকাশ পরিষ্কার, কিন্তু আমার মনে এক রাশ বিষণ্ণতা। মনে মনে শুধু ভাবছি গত রাতের ঘটনার কথা। সেই দিনের পর মাসির বাড়িতে কয়েকদিন থেকে বাড়ি ফিরেছিলাম। মনের ভেতরে জমে থাকা সেই প্রশ্নের উত্তর আজও আমি পাইনি।